অনেক কষ্ট করে টাকাটা জমিয়েছি, আমার দরকারের জন্য রাখছি, কিন্তু যখন আমার দরকার আমি ব্যাংকে গেছিলাম যে আমার টাকাটা দরকার, আমাকে একটু টাকাটা দেন। ওনারা বলতেছে যে কি এভাবে দেওয়া যাবে না, আপনি যদি নিতে চান তাহলে মানে মাসে একবার এসে নিয়ে যাবেন 5,000 টাকা করে। নাসিমা আক্তার আমানত রেখেছেন ৫ বছর। তার হিসেবে যদি তিনি পুরো টাকা পেতে চান তাকে আরও ৫ বছর প্রতি মাসে ব্যাংকে যেতে হবে। প্রতি মাসে আবার আসতে হয়, তাহলে আমার একটা খরচ আছে না, এই খরচটা কি আপনারা দিবেন? ওনারা কোনো উত্তর দেয় না। আমি জমাটা তো করছি যে একসাথে টাকাটা নিয়ে আমি একটা কাজ করব, যদি সেটা আমার কাজে না লাগে, আপনি আমার 5,000 টাকা দিলে তো ওই রকমই, তাহলে তো আমার জমা করার কোনো ইয়ে ছিল না। নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত আমানত যখন নাসিমা আক্তাররা ফেরত পান না অথবা ফেরত পেতে সমস্যায় পড়েন, তখন তারা কোনো অভিযোগ করতে যান না কোথাও। কিন্তু যারা নাসিমা আক্তারদের এই ক্ষুদ্র আমানত থেকে ঋণ গ্রহণ করেন হাজার হাজার কোটি টাকা, তারা আদালতে আসেন। এরকম প্রায় 2,04,000 মামলা রয়েছে আদালতে। সবচেয়ে বড় কথা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই জায়গায় অর্থ আটকে আছে 2,12,000 কোটি টাকা। আর অন্যদিকে ঋণ গ্রহীতা যারা আছেন তাদের আটকে আছে 4,20,000 কোটি টাকা। এরকম একটি পরিস্থিতিতে নাসিমা আক্তাররা কতটা আস্থা রাখবেন ব্যাংকের উপর, সেটি একটি বড় প্রশ্ন। অর্থঋণ আদালতে যাদের প্রতিনিয়ত যাতায়াত, তাদের মতে সুরক্ষার জন্য আইন হলেও আইনের সুবিধা নিয়ে ঋণখেলাপিরা টাকা ফেরত না দিয়ে বরং সংবিধানের ১০২ ধারায় জুডিশিয়াল রিভিউতে সময় নেওয়ার সুযোগ নেন। এতে সময়ের সাথে ব্যয় ও সুদ দুটোই বাড়ে, যা আদায় আরও কঠিন হয়ে পড়ে ব্যাংকগুলোর জন্য। এমনকি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিআইভি লিস্ট থেকে নাম সরিয়ে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার রেকর্ডও রয়েছে আদালতে। আর এর পুরো মাসুল পরোক্ষভাবে গুনতে হয় নাসিমা আক্তারদের মতো অর্থের মূল মালিকদের। কোর্ট সবসময় একটা ব্যাংকের পক্ষে কাজ করে, যে টাকা দিতে হবে, এই পয়েন্ট অফ ভিউতে কোর্টগুলো প্র্যাকটিস করে দেয়। কিন্তু দিতে হবে যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে অনেক অ্যাম্বিগিটি আছে। আপনি জানেন ওইখানে একটা এডিআরের প্রভিশন আছে, পাশাপাশি হচ্ছে জাজমেন্ট হয়ে গেলে জাজমেন্টের ইমপ্লিমেন্ট করার একটা প্রসেস চলে আসে, এক্সিকিউশন কেস করতে হয়। ওই এডিআরের মধ্যেই হচ্ছে আপনি দেখবেন যে এডিআরটা এতটাই বেশি মানে উদাসীনভাবে ওই স্টেজগুলো পার করে ফেলে কোর্ট, যার কারণে ওই জায়গাগুলোতেই আপনার লোনটা রিকভার হওয়ার কথা, কিন্তু রিকভার হচ্ছে না। এই এডিআরটা যদি স্ট্রংলি, সফটলি এবং স্ট্রংলি যদি কম্পালসারি করা যেত, তাহলে আমার মনে হয় এই মামলাগুলোর দীর্ঘ শত্রুতা যেটা আছে সেটা কমে যেত, রিকভারিটাও চলে আসতো। খেলাপি ঋণ নিয়ে ব্যাংকগুলোর লুকোচুরি আরও বেশি প্রকাশ পায় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানের প্রতিবেদনেও। সেখানে দুর্বলের তালিকায় থাকা শরিয়া ভিত্তিক ব্যাংকের ঘোষিত অনাদায়ী ঋণ ২০ থেকে ৪০% ঘরে দেখানো হলেও প্রতিবেদন অনুযায়ী কারো কারো ৯০%-এরও বেশি। নিয়ম না মেনে ঢালাও ঋণ দেওয়ার কারণেই ব্যাংকগুলোর এমন পরিস্থিতি। ফলে এবার খেলাপিদের কোনো ধরনের সহযোগিতা করার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক সেও প্রয়োজনে দ্রুত যাতে অর্থঋণ আদালতে শরণাপন্ন হয়ে এই সকল মামলা তথ্য নিষ্পত্তি করে, নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংক থেকে সেগুলো তদারকি করা হচ্ছে এবং তাদেরকে আগের তুলনায় এখন আরও বেশি একই কথা বারবার তাদেরকে বলা হচ্ছে। অ্যাসেটটা ক্লাসিফাইড হয়ে গেলে তার দায়ভার, তার যে ধরনের যে কোনো নেতিবাচক ফলাফল ব্যাংকেই বহন করতে হয় এবং অতএব ব্যাংকার হিসেবে আমার নিজেরই দায়িত্ব যে আমার অ্যাসেটটা যাতে পুনরুদ্ধার করতে পারি দ্রুত এবং সেটাকে মানে ক্ষতিজনক অবস্থা থেকে একটা লাভজনক অবস্থায় নিয়ে আসতে পারি। এই জন্য আমরা বারবার বলতেছি যে এই ক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি বা প্রচেষ্টার অভাব আমরা বরদাস্ত করব না। ব্যাংক খাতের খেলাপি ঋণের তালিকায় এগিয়ে ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ৬টি বেসরকারি ব্যাংকের অংশীদারিত্ব ৩,২৭ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৭১%। তবে অডিট ফরেনসিক রিপোর্টে এটি আরও বাড়বে, যা ব্যাংক খাতকে ইতিবাচক ধারায় ফেরাতে ব্যাপকভাবে চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।